নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন রোহিণী ধর্মপাল। আমরা নমস্কার সবাইকে। একটা ফোনেই যেহেতু লাইভ করছি, সব সময় যে দুজনকে দেখা যাবে এমনটা নয়। কখনো কখনো আমরা এক একজনকে শুধু দেখতে পাবো। টেকনিক্যালি একটু খারাপ লাগতে পারে, কিন্তু আন্তরিকতার দিক থেকে খুব সুন্দর লাগবে বলেই আমার ধারণা। দুজনে একসঙ্গে পাশাপাশি বসে লাইভ করার আনন্দটা তো অন্যরকম। তো দু একজন এলে শুরু করছি। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, মা বাবা হওয়া কি অপরাধ এই বিষয়ে। প্রথমে এইটুকু বলি যে এই প্রশ্নটা আসার একটা বিশেষ কারণ আছে। এই প্রশ্নটা মাথায় আসার বা এই প্রশ্নটা নিয়ে লাইভ করতে আসার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আজকালকার দিনে যখন যে কোনো পেরেন্টিং সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, সম্পূর্ণ দায়টা চাপিয়ে দেওয়া হয়, বা যা কিছু প্রশ্ন আসে সেখানে সমস্ত দায় এবং দায়িত্ব বাবা মায়ের। কিন্তু বাবা মা তাদের অবস্থা খানিকটা চিড়েচ্যাপ্টা গোছের হয়ে যাচ্ছে ক্রমাগত। তোমার কি মনে হয় এ ব্যাপারে? মানে সত্যি কি বাবা মা চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছেন না? আসলে বাবা মারা যদি একটু ভেবেচিন্তে বাবা মা হন আর কি, হওয়ার আগে কথা বলছি, বাবা মা হওয়ার আগেই যদি একটু ভেবে নেন যে তারা বাবা মা হতে চান, কোনো সামাজিক প্রেশার বা হতেই হবে কোনো সন্তানের জনক বা জননী, এই জায়গাটা কিরকম একটা বাধ্যতামূলক হয়ে আছে না আমাদের সমাজে। কারণ বিশেষ করে বিয়ের পর, বিয়ের আগে সন্তান হলে তো মারাত্মক ব্যাপার, এখনো আইনগত জটিলতাও আছে, কিন্তু বিয়ের পরেই সবাই কেমন একটা ধরে নেন যে এবার একটা সন্তান আসতে চলেছে, এবং বিশেষ করে প্রশ্নটা মেয়েটির দিকে বেশি আসে। এবং আমার জানা বেশ দু একজন দম্পতি আছেন যারা বিবাহিত কিন্তু সন্তান চাইছেন না, খুব ভাবনা চিন্তা করেই। তাদের যা লাইফস্টাইল, সন্তানকে সময় দিতে পারবেন না, বা নিজেরাই তারা মনে করছেন যে ততটা ম্যাচুরিটি আমাদের হয়নি যে একটি সন্তানকে কিভাবে মানুষ করব সেটা বুঝতে পারছি। তো এই যে বেসিক পরিণমন বোধ বা ম্যাচুরিটি, যে বাবা মা হওয়া মানে শুধু একটা শারীরিক মিলনের ফল নয়, সেই ফলটির জন্য অনেক রকম ভাবে আগে থেকে তৈরি হতে হয়, মাকেও বাবাকেও। তো সেই জায়গাটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে প্রথম কথা আমার মনে হয় এই সমস্যাটাই অনেক কমে যাবে, এবং জনসংখ্যাও কমবে, যেটা ভীষণ জরুরি। হ্যাঁ, তো বাচ্চা একটা হয়ে গেলেই হলো না, ওটা তো একটা জৈবিক প্রক্রিয়া। বাবা মা হওয়ার আগে সবাই আগে একটু ভাবুন, সন্তান আনার এমনিতে আলাদা করে এখন সত্যিই কোনো প্রয়োজন নেই, যদি না বাবা মা নিজেদের দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারেন। আর বংশ বিস্তার ইত্যাদির জন্যে সন্তান, এগুলো তো মানে বহু পুরনো একটা ধারণা, সেইগুলো থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত। কারণ এরকমও অনেক সময় হয় শুধু এই নানাবিধ প্রেসারে বাবা মা হয়ে গিয়ে বহু ছেলে মেয়ে তাদের নিজেদের যে চাহিদা, নিজেরা যেগুলো করতে পছন্দ করত সেগুলো করতে পারে না। সেই ফ্রাস্ট্রেশন থেকেও কিন্তু অনেক সময় সন্তানের উপর প্রেসার পড়ে। একদম। হ্যাঁ, মায়ের শারীরিক বা হরমোনাল প্রভূতভাবে চেঞ্জ হয়, সেটাও অনেকটাই বাচ্চার উপর প্রভাব ফেলে। তো সেইগুলো সম্পর্কে জেনে স্বেচ্ছায় যদি কেউ আনন্দের সঙ্গে বাবা মা হতে রাজি হয়, তাদেরই কিন্তু সন্তান গ্রহণের পথে এগোনো উচিত, শুধুই বাবা মা হব বলে নয়। সবসময় যে স্বেচ্ছায় ব্যাপারটা ঘটে, মানে স্বেচ্ছায় আমি বাবা মা হলাম, কিন্তু আমার ধ্যান বা ধারণা রইলো না যে আমার কতটা দায়িত্ব হতে চলেছে।
আমি এতদিন অবধি আমার বাবা মাকে দেখে বা আগের যে প্রজন্ম, তা সেখানে যে একটা পেরেন্টিং এর মধ্যে, বাবা মা হওয়ার মধ্যে একটা অর্গানিক ব্যাপার ছিল, যে একদম। স্বাভাবিক একটা পরিবেশে বাচ্চা বড় হচ্ছে। সেখানে আমরা বাচ্চাকে নিয়ে আসছি এমন একটা পরিবেশে, বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যবিত্ত পরিবারগুলিতে, মধ্যবিত্ত বাঙালি পরিবারের কথাই মূলত বলছি এখানে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা জন্ম নিচ্ছে একটা খোপে, বড় হচ্ছে একটা খোপে, সেখান থেকে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বাড়ি, সেখানে কোনো সবুজের সঙ্গে যোগাযোগ নেই। প্রকৃতি বলতে যা বুঝি সেই প্রকৃতির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন, মানব প্রকৃতির সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। আহ, নীলাঞ্জন নীলাঞ্জন মিশ্রর একটি লেখায়, ও ইদানিং একটি লেখায় লিখেছে যে আমরা কি মানুষ হচ্ছি কিনা আদৌ সেই ভাবনাটুকু ভাবছি। বাবা মা হওয়া তো অনেক পরের প্রশ্ন, একদম। অন্তত পক্ষে মানবিক গুণটুকু নিয়ে আমরা নিজেদেরকে তৈরি করব, তবে তো বাবা মা হওয়ার প্রশ্ন। তো সেখানে এই মানুষ হওয়া, একটা সন্তান তার দিক থেকে যে শারীরিক মানসিক পুষ্টি একটি সন্তান আশা করে, দাবি করে, যে নিরাপত্তা দাবি করে, সেই নিরাপত্তা আমি তখন দিতে পারবো যখন আমি নিজে নিরাপদ, সুস্থ, সুন্দর একটি জীবন, মোটামুটি ভাবে, একদম একটা আইডিয়াল তো সম্ভব নয়, আদর্শভাবে একটা জীবন, সুন্দর একটা জীবন হবে সেরকম হয়তো সম্ভব নয়, কিন্তু মোটামুটি ভাবে আমার আহ, মৌলিক যে চাহিদাগুলো সেগুলো আমার পূরণ হবে, তবে তো আমি একটা সন্তানকে আনার কথা ভাববো। তো এখান থেকে প্রশ্নগুলোতে যাওয়ার আগে, আগের, আচ্ছা, ইনবক্সে এবং আগের কমেন্ট বক্সে কিছু লেখা আরো কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা এক এক করে সেই প্রশ্নগুলোতে যাব। তার আগে, মূল লাইভ শুরু করার আগে রোহিণীদির কাছে একটা অনুরোধ আছে। ইচ্ছের একটি লেখা যদি রোহিণীদি আমাদের সকলের জন্যে একটি শিশুর পক্ষ থেকে লেখা যদি রোহিণীদি পাঠ করে শোনায়। কারণ আসলে শিশুরও তো অধিকার আছে। আমরা শিশুর অধিকার নিয়ে খুব কম ভাবি, সবসময় ভাবি ও তো বাচ্চা, ও ভুলে যাবে, ও তো বাচ্চা, ও এতদূর কি ভাববে। মানে বাচ্চারা যে গভীরভাবে ভাবতে পারে, বিভিন্ন ছোট ছোট বিষয়েও ভীষণভাবে প্রভাবিত হয়, মা বাবার নিজেদের সম্পর্ক বা অন্যদের সঙ্গে সম্পর্ক লক্ষ্য করে, তার সঙ্গে সম্পর্ক লক্ষ্য করে, এবং সেগুলো প্রতিনিয়ত তার মধ্যে নানান রকম প্রশ্ন তৈরি করে। সবসময় হয়তো খুব স্পষ্টভাবে সেই প্রশ্নগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু এখানেই সেই জায়গাটা যে আগে আমাদের বুঝতে হবে যে আমার সন্তান যেন আমাকে যে কোনো কথা সহজভাবে বলতে পারে, বা তারও আগে আমরা মা বাবা যারা হচ্ছি তারা যেন নিজেদের সন্তানকে বুঝতে শিখি। বাচ্চাদের অবহেলা করার একটা খুব স্বাভাবিক প্রবণতা কিন্তু আমাদের আছে, যে ও তো বাচ্চা, ও কাঁদছে বা ওর কষ্ট হয়েছে, এক্ষুনি ভুলে যাবে। কিন্তু ব্যাপারটা সত্যি অতটা সহজ নয়। বাচ্চাদের অবজারভেশন পাওয়ার, বাচ্চাদের মেমারি, বাচ্চাদের ইমোশনাল যে কোশেন্ট, এগুলো যথেষ্ট বেশি। তো একটা লেখা আমি পড়ছি ইচ্ছের থেকেই, সেটার ছবিতে একটা বাচ্চার মানে ছবি ব্যবহার করা হয়েছে, দেখো আমি বাড়ছি মামুনি বলে, আর ক্যাপশনটা হচ্ছে ফিরিয়ে দাও। বাড়ছি তোমার অগোচরে, খিল দিয়ে মোর মনের দোরে, আসবে তুমি এই আশাতে বুক বেঁধেছি। নরম হাতের আলতো টোকায় একদিন ঠিক আদর গলায় বলবে তুমি মুচকি হেসে, খোল এসেছি, এই তো আমি তোর মামুনি, দাঁড়িয়ে আছি সেই তেমনি আগের মতন। আয় চলে আয়, ছুট্টে এসে জড়িয়ে নিবিড় সেই আবেশে, এক পলকে উড়ান মেলি সেই দুনিয়ায়, যেই দুনিয়ায় যেইখানেতে খুনসুটিয়ার আড্ডা ছিল, ব্যস্ততাতেও সময় ছিল অঢের হাতে, গল্প ছিল, গান, কবিতা, সুকুমার আর সঞ্চয়িতা, ঘুম আনত তোর দু চোখে সোহাগ রাতে। কিন্তু এসব সত্যি কোথায় হয়? তাই তো আমি থাকতে ভুলে খুঁজছি আশ্রয় এক তাসের দেশে, সেই দেশেতে বন্ধু হওয়া যায় নিমেষে, হাজার মজার পশার জেথা,
রাত দিবসে অপেক্ষাতে কখন আমার আঙুল ছোবে ব্যাস অমনি আমি হুড়মুড়িয়ে গোলক ধাঁধায় যাই হারিয়ে হুঁশ ফিরে চাই যখন পিছন পানে কেউ নেই শুধু বেবাক ফাঁকি আধার নামে দু চোখ ঢাকি কি যে কষ্ট হয় মা মনে দাও ফিরিয়ে সঙ্গ তোমার চাই না আমি কিচ্ছুটি আর হাতটা আমার শক্ত করে ধরো বাড়ি ফেরার রাস্তাটুকু এই অজানা রাত্রিটুকু লক্ষ্মীটি মা কোল করে পার করো। এটা কিন্তু সব বাচ্চার মনের কথা এবং কিছুটা বড় হওয়ার পরও এবং অনেকটা বড় হয়ে যাওয়ার পরেও এবং শুধু মায়ের জন্য না, এই যে একটা স্নেহের পরশ এটা কিন্তু ছোটরা বোঝে এবং সন্তান নয়, যেহেতু তনুশ্রীও স্কুলে পড়ায় আমিও পড়াই, তো এটা আমরা ভীষণভাবে মনে করেছি, তনুশ্রীও নিশ্চয়ই সহমত হবে, যে ছাত্রছাত্রীরাও কিন্তু ঠিক বোঝে যে কে আমাদের বুঝছে। হ্যাঁ, এবং এই এত ছাত্ররা শিক্ষকদের অশ্রদ্ধা করছে বা শিক্ষকদের গুরুত্বই দিচ্ছে না, এইরকম একটা যুগে, মানে এটা সবাই যখন এই অভিযোগ জানাচ্ছে, তখন কিন্তু আমি আমার পক্ষ থেকে, তনুশ্রীর পক্ষ থেকেও আমি বলে দিচ্ছি, আমরা কখনো এই অভিযোগের সম্মুখীন হইনি। তার কারণ ওইটাই যে স্নেহের সেই পরশটা। তার মানে এই নয় যে আমরা ছাত্রছাত্রীদের প্রভূত প্রশ্রয় দিই, ওরা কিন্তু খানিকটা ভয়ও পায়, তারপরেও আবার সেই ভালোবাসাটা পায় এবং জানে যে এইখানে এসে আমাদের এমন কোনো কথা বলা যায় যেটা হয়তো আমার ভুল, মানে সেই ব্যক্তিগতভাবে সেই ছেলেটি বা মেয়েটি কোনো একটা ভুল করে ফেলেছে, কিন্তু এখানে এসে সেই ভুলের কথাটা বলা যায়। কারণ এখন মা বাবার শোনার সময় নেই, শোনার সময় থাকলেও বাবা মাও বড্ড বেশি জাজমেন্টাল, অথবা নিজেরাই নিজেদের জীবনে ভীষণ ফ্রাস্ট্রেটেড, বা নিজেদের কোনো ছোটবেলার ট্রমা বই বেড়াচ্ছেন। এটা থেকে আমি প্রথম প্রশ্নটায় আসি, যে প্রশ্নটা প্রথম এসেছিল, সেটা হচ্ছে যে একজন অভিভাবক বলতে আমি কিন্তু কোনো জেন্ডার মিন করছি না, অভিভাবক অর্থাৎ অভিভাবক, মাও হতে পারেন বাবাও হতে পারেন। তো তিনি লিখছেন যে আমার ছোটবেলায় আমি এরকম থেকে মুক্ত করা সম্ভব, যাতে কোনোভাবেই তা পাস অন না হয় সন্তানের মধ্যে। এবার আমি এই অভিভাবককে বলবো, আপনি যে এটা ভেবেছেন এটাই কিন্তু বিরাট বড় একটা পদক্ষেপ, যে আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে একটা ট্রমা ছিল, সেটা আপনার মধ্যে এখনো হয়তো বা কাজ করছে, এবং সেটা আপনার সন্তানের মধ্যে যাতে পাস অন না হয় সেটা আপনি খেয়াল রাখতে চান। অধিকাংশ মানুষ এই জায়গাটাতে আসতেই সারা জীবন কাটিয়ে দেয় অনেক সময়। একদম, হ্যাঁ, যে আমার মধ্যে কোনো ট্রমা আছে এবং সেটা ছেলে মেয়ের মধ্যে কিভাবে পাস অন হয়ে যাচ্ছে স্বীকারই করতে চায় না, এবং কেউ বললেও, মানে এটা আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে কেউ বলে দিলেও স্বীকার করতে চায় না যে আমি আমার ট্রমাটাকে আমার ছেলে মেয়ের মধ্যে পাস অন করে দিচ্ছি। আমার চোখের সামনে আমার এক দূর সম্পর্কের, ঠিক আত্মীয় বলবো না, কিন্তু মানে ব্লাড রিলেশন ছাড়াও তো সম্পর্ক তৈরি হয়, সেরকম একটি বাচ্চা মেয়েকে আমি আস্তে আস্তে সিজোফ্রেনিক হয়ে যেতে দেখেছি। এবং যখন তারা আলটিমেটলি বাধ্য হলো, মানে মেয়েটি যখন ভায়োলেন্ট হয়ে গেল, মানে সিজোফ্রেনিয়ার একেবারে শেষ পর্ব আর কি প্রায় যখন, তো তখন বাধ্য হলো কাউন্সিলিং এর রাস্তাটায় যেতে, এবং সাইকিয়াট্রিস্ট মেয়েটিকে, স্বভাবতই মেয়েটিকে খানিকক্ষণ দেখে তার মা বাবাকে অনেক বেশি প্রশ্ন করতে লাগলেন। সেটাতে মা বাবা বুঝতেই পারছেন না তারপরেও যে আসলে মা বাবার দায়টা বেশি বলেই মেয়েটির এরকম হয়েছে, তারা ভাবছেন তারা খুব ইম্পর্টেন্স পাচ্ছেন। তো আমি, যিনি এই প্রশ্নটা করেছেন, তাকে আমি মানে ভীষণভাবেই বলতে চাই যে আপনি এই যে কথাটা বুঝতে পেরেছেন, এটাই একটা দারুণ পদক্ষেপ, আপনি নিশ্চয়ই পারবেন। আর
লিখেছেন তিনি যে আমার রেসপন্স আর ওভার প্রোটেক্টিভনেস এর থেকে বেরোতে চাই, তাহলে উনি ট্রমার প্রকাশ বাচ্চার মধ্যে কিভাবে করছেন সেটাকেও পয়েন্ট আউট করে দিয়েছেন। হ্যাঁ, তো এতটা যিনি করতে পেরেছেন, তো আমার মনে হয় তিনি বাকিটাও পারবেন। আর কখনো কখনো সবটা পারা যায় না, আমরাও তো মানুষ, মানে মা বাবারাও তো মানুষ, তো আমাদেরও তো বড়দের নানান জটিলতা সংসার জীবনে, সমাজ জীবনে, কর্মজীবনে থাকেই। সেই জন্য সবাই যে সবটা বেরোতে পারবো বা পারি এমনটাও নয়, কিন্তু এই যে বুঝতে পারার চেষ্টা করা, এটা কম কথা নয়। ভালো মা বাবা মানে এই চেষ্টা করাটা। কিন্তু এখানে আমি আর একটা জিনিস একটু যুক্ত করবো আর কি, কথা বলবো। আসলে ইচ্ছে ট্রমা হিলিং নিয়ে সেশন হয়েছে। আচ্ছা, তো ট্রমা হিলিং নিয়ে যখন ইচ্ছে সেশন হয়েছে, তখন আমরা প্রায় 17-18 জন একসাথে সেশন করেছি। মানে সেটা যে শুধু পেরেন্টাল ট্রমা হিলিং নিয়ে সেশন হয়েছে এরকম না, মানে সেখানে এরকমও সেশন হয়েছে যেখানে একই সাথে পেরেন্ট উপস্থিত রয়েছেন এবং তারই সন্তান যে ইয়াং অ্যাডাল্ট, সেও একসাথে ট্রমা হিলিং এর সেশন করছে। এবং সেখানে ট্রমা হিলিং এর বেশ কতগুলো ধাপ রয়েছে। সেই ধাপগুলো যদি আপনি ফলো করেন এবং সেই ধাপগুলো দিয়ে যাওয়ার পর, এখন ট্রমা কথাটা তো এখন খুবই মানে প্রচলিত একটি শব্দ আর কি। আসলে ডিপ্রেশন আর ট্রমা এবং আরো এরকম মানে এরকম অনেক গভীর শব্দ যেগুলো আমরা অনেক সময়তেই অগভীর ভাবে উপস্থাপিত করছি বা এমন ভাবে উচ্চারণ করছি যাতে করে তার যে ক্ষতটা, ট্রমা মানে তো মূলত ক্ষত, একটা অভিজ্ঞতা যেটা আমাকে এতটা আহত করে রেখে গেছে যে আহত করে যাওয়াটা আমি ভুলতে পারছি না বা যেখান থেকে আমি নিজেকে সরিয়ে আনতে পারছি না। আচ্ছা, গার্গিদি মন্তব্য করেছে যে থ্যাংক ইউ দিদি, এটা আমার প্রশ্ন ছিল, তো অ্যাকনলেজমেন্টটা আর কি গার্গিদির দিকে যাচ্ছে সেটা বলার জন্য। আমি তো মানে জানি গার্গিদি প্রশ্নটা করেছে, তো গার্গিদিকেও সরাসরি বলার এবং অন্যদেরও বলার, গার্গিদি ভীষণভাবে নিজের হাতে হাত রেখে ট্রমা হিলিং করতে গেলে যে প্রবল যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে নিজেকে অনেকটাই সারিয়ে নিয়ে এসেছে। প্রবল যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় কারণ সেই প্রতিটা ক্ষত আমাকে আবার করে রিভিজিট করতে হয়, নিজের হাতটা নিজে ধরে বলতে হয় যে আর কেউ থাকুক বা না থাকুক আমি আছি তোমার সঙ্গে, আমি আছি আমার নিজের সঙ্গে। রক্তক্ষরণটা প্রতি মুহূর্তে হতে হয়, মানে করতে হয়, এবং সেই রক্তক্ষরণের মধ্যে দিয়ে পরের ধাপে পা রাখতে হয়। তো সেই জায়গাটা অনেকাংশেই তুমি কাটিয়ে উঠেছো, বাকিটাও আমরা সকলে মিলে একসঙ্গে হাতে হাত রেখে অবশ্যই কাটিয়ে উঠবো। আমরা আস্তে আস্তে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন না জেনেই আমি উত্তর দিয়েছি, এবং এখন যখন তুমি গার্গীর কথা বললে আমি দেখলাম আমি একদম ঠিকঠাক একদম 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 সত্যি তাই। আচ্ছা, তার পরের প্রশ্ন, সে নাম লিখেছে, আমি কি নাম বলবো? হ্যাঁ হ্যাঁ বলতে পারো, ও সেভাবে। আচ্ছা, অমৃতা বলে একজন লিখেছেন, তার 10 বছরের একটি মেয়ে আছে এবং উনি মেয়েকে পড়াশোনার চাপ দিতে চান না, বকাবকিও করতে চান না, কিন্তু মাঝে মধ্যেই চাপ দিয়ে ফেলছেন বলে মনে করছেন আর বকাবকিও করে ফেলছেন, এবং বকাবকি করে আবার তার খারাপ লাগছে যে মানে আমি নিজেও যেটা করতে চাই না অথচ করে ফেলছি, বকেও ফেলছি, ফলে তার মধ্যেও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো এই পড়াশোনার চাপটা আমরা 90% ক্ষেত্রে সামাজিক চাপ থেকে দিয়ে থাকি এবং পারিবারিক চাপ থেকেও। যে মানে আমি যদি বলি, মানে আমার মা গৌরী ধর্মপাল, যিনি চিরকাল প্রতিটি পরীক্ষায় প্রথম হয়ে এসছেন, তার মেয়ে হয়ে আমি অতি সাধারণতম রেজাল্ট করে বড় হয়েছি, শুধু না 2 বার অ্যানুয়াল পরীক্ষায় ফেল করেছি, এটা আমি খুব গর্বের সঙ্গে সবসময় বলি। হ্যাঁ, মানে ফেল করার কথা যে এত গর্বের সঙ্গে বলা যায়, কিন্তু সেখানেও ওই মা আমার হাত ধরেছিল, এবং ওই ফেল করার দিনেও মা যেভাবে পাশে ছিল, যে একটা পরীক্ষায় সত্যি সত্যি, একটা পরীক্ষা মানে কিন্তু অবশ্যই কোনো ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট এসব নয়, অ্যানুয়াল পরীক্ষায় ফেল করা মানেও আসলে জীবনের সঙ্গে তার কোনো সংযোগই নেই, আসল জীবনের সঙ্গে।
এবং এই কথাটা মা আমাকে কথায় বলেনি, কিন্তু হুম কোনো উপদেশ দেয়নি, মায়ের আচরণ দিয়ে আমাকে শুধু বুঝিয়ে দিয়েছে যে ফেল করেছে, কি হয়েছে আর কি, এগুলো কোনো কিছু মুখে বলেনি। কিন্তু আমাকে একই রকম প্রতিদিন যেমন আদর করেছে, সেই দিনও তেমন আদর করেছে। এবং ওই যে আমার নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হলো, ওটার ভিত কিন্তু ওই ফেল করার দিনগুলোতেই, হুম যে আমি কোথাও বকুনি তো খেলামই না। হুম এবং এখন নিজে মা হয়ে আমি বুঝি যে ওই রকম মেধাবী একজন মায়ের সন্তান ফেল করছে, হুম সেটাকে গ্রহণ করা হাসি মুখে, সেটা রীতিমতন কঠিন। কঠিন কিন্তু কাজ, খুব কঠিন কাজ। হ্যাঁ, মানে আমিও আমার ছেলের ওপর খুব একটা চাপ দিয়েছি এটাও বলতে পারবে না, হুম কিন্তু কখনো সখনো তো দিয়েছি, হুম একদম দিইনি এমনটাও নয়। হুম তো সেইটা একটু খেয়াল রাখা যে একদম পুরোপুরি চাপ না দিলে কিন্তু চলবেও না। মানে আপনি যদি একদম ছেড়ে দেন, সেটাও ঠিক নয়। 10 বছরের অনুযায়ী চাপ হচ্ছে কিনা সেইটা দেখতে হবে। হ্যাঁ, মানে ধরুন 10 বছর যদি বয়স হয়, তাহলে সারাদিনে সে যেন ঘন্টাখানেক পড়ে, হুম ঘন্টাখানেক মানে আমি 1 ঘন্টা 2 ঘন্টাই বলছি, হুম সেইটুকু একটু সময় বেঁধে দিন যে এই সময়টা তুমি পড়াশোনা করো, তারপর তুমি সারাদিন যা খুশি করো। তারপরে যখন 7-8-এ উঠবে, তখন আরেকটু সময়টা বাড়িয়ে দিন। হুম এইভাবে মানে আপনি 10 বছর, এখন কিন্তু 10 বছর কেন, তারও আগে হয়তো ক্লাস 1-2 যে পড়ছে, হুম সেও 6-7 ঘন্টা পড়ছে, বিভিন্ন টিউশনিতে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, একদম একদম, সব মানে মানে বেশি তো কম নয় মানে আর কি। এরপরে যখন আমি ভাবি যে মাধ্যমিকে যখন যাবে, হুম 24 ঘন্টার বেশি তো পাবে না। হুম হ্যাঁ, মানে তাহলে কিভাবে বাড়বে? হুম আর প্রথমেই ওই চাপ দিলে কি হয়, পড়াশোনার প্রতি ভালোবাসাটাই তো চলে যায়। একদম। আর শুধু পড়াশোনার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই ব্যর্থতা ব্যাপারটা এত ট্যাবু হয়ে গেছে, হ্যাঁ, মানে সবকিছুতেই প্রথম হতে হবে। সবকিছুতেই প্রথম হতে হুম, হবে, এবং কোনো ভুল ত্রুটি থাকা চলবে হুম, না। ব্যবহারে আচরণে যিনি চাইছেন তিনি সবসময়তেই এরকম, আমরা ব্যক্তিগতভাবেও কোনো সামাজিক অনুষ্ঠানে বা কোথাও গেলে এটা করো না ওটা ধরো না, ব্যাপারটা এমন জায়গায় পৌঁছে গেছে যাতে করে মনে হয় যেন কোনোভাবে হেরে যাওয়া, ভুল ত্রুটি, ব্যর্থ হওয়াটাই একটা মারাত্মক গর্হিত অপরাধ। আমরা একটা সোশ্যাল থেরাপির ক্লাস করছি, যেখানে ভুল আর অন্যায় আমাদের আহ, সমাজে, মানে সেশনটা হচ্ছে বাইরের দেশের মানুষদের সাথে। ফলত ভারতীয় কালচারে ভুল ব্যাপারটাকে কিভাবে ঠিক দেখা হয়, এটা যখন ওদের দৃষ্টিতে দেখছি, ওদের কাছে মানে আমরা ভাবতেই পারি না যে আমরা মঞ্চে উঠে কোনো ভুল করব। আর ওরা শুধু ভুল করার জন্যই মঞ্চে উঠে আনন্দ করছে, যে ঠিক আছে চলো সবাই মিলে আজকে ভুল করব, ভুল করাটাও সেলিব্রেট করা যায়। এই জায়গাটাতে আমাদের মনে হয় আসাটা ভীষণ দরকার, যে আমি যখন একটা কোনো ভুল করছি, সেটা ভুল, সেটা কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়। ভুল একটা বাচ্চা করছে, বা এমনকি আমি তো এটাও বলবো যে বাবা মার ক্ষেত্রেও যদি কোনো ভুল হয়, সেটা নিজেকে এবং বাচ্চাকে বুঝিয়ে দেওয়া। যেরকম হাত একদম। থেকে একটা কিছু পড়ে গেল, হ্যাঁ, সেটা যদি বাচ্চার হাত থেকেও পড়ে, তাহলেও আমার যেরকম ব্যবহার হবে, আমার নিজের হাত থেকে পড়লেও সেটাকে যখন আমি হালকাভাবে নিচ্ছি, তখন বাচ্চা শিখছে যে আমিও এমপ্যাথাইজ করে একটা মানুষের ভুলকে সেই সমান মানসিকতা দিয়ে নিতে পারি। এই একদম। জায়গাটা ভীষণভাবে মানে প্রয়োজনীয় বলে মনে হয়। হুম, কিন্তু প্রায়শই দেখি, প্রথমত তো আমরা যে মানসিকতায় বড় হয়েছি, সবাই তো সত্যি বলতে তোমার মধ্যে লাকি নয়। সত্যি তাই। ফলত আমরা যে পেরেন্টিং এ সত্যি। বড় হয়েছি, সেখানে কিন্তু ভুল করাটা একটা অন্যায়ই ছিল। এখনো এবার এখনো এখনো না না, আমি বলতে হুম, চাইছি এই যে অন্যায় ছিল তো, হুম, এইবার আমাদের তো সেটা অভ্যাস হয়ে গেছে। হুম। মানে আমরা তো সেই মানসিকতায় বড় হয়েছি যে একটা যদি কিছু ভুল হয়, বাবা তাহলে কি হলো, তার মানে কি হলো, সেখান থেকে নিজেকে বের করে আনা খুব কঠিন। তোমার এই কি জন্য মনে না, হয় মানে? বা প্রত্যেক বাবা মাকে আমি বলি হুম যে নিজের ছোটবেলাটা মনে রাখুন। হুম হ্যাঁ, আমরা সব সময় মানে প্রত্যেক ব্যাচেই এরম স্টুডেন্টরা আসে, খালি বলে দিদি, বাবা মারা বলে তোমাদের মতন দুষ্টু আমরা ছিলাম না, তোমাদের মতন অবাধ্য, হুম এইরকম ঔদ্ধত্য, কথা না শোনা। আমরা সবাই এই ফেজটা পেরিয়েছি, হুম আমরা সবাই কম বেশি কথা শুনিনি, আমরা সবাই কম বেশি ঔদ্ধত্য দেখিয়েছি। 18 বছর বয়স কি দুঃসহ, সেই সময়টা সবাই আমরা বিদ্রোহী হয়েছি মা বাবার সঙ্গে। সেই সময়ের তুলনায় মানে মা বাবারা তাদের মা বাবার কাছে যত না ঔদ্ধত্য প্রকাশ করেছে, তার চেয়ে বেশি হুম ঔদ্ধত্য প্রকাশ করেছি।
এটা হরমোনাল একটা ব্যাপার। হুম ওই সময়ের হরমোনাল চেঞ্জের জন্য এই আচরণগুলো আসে। হুম এবং প্রত্যেক বাবা মাকে মনে রাখতে হবে, এটা আমাদের সাইকোলজিতেও তুমি জানো অ্যাডজাস্টমেন্টের একেবারে বেসিক হুম পার্ট, যে আমার কি কি স্ট্রেংথ আছে সেটাও জানা, হুম হুম সমান গুরুত্ব বা আরো গুরুত্বের সঙ্গে আমার কি কি উইকনেস আছে সেটা সেটা জানা। জানা, একদম। এবং উইকনেস থাকাটা নর্মাল, ন্যাচারাল। হুম ওই পিরিয়ড নিয়ে যেরকম ট্যাবু আছে, সেরকম উইকনেস নিয়েও ট্যাবু আছে। হুম আমি এটা পারি না, হুম আমি ওটা ভালো পারি। হুম হুম একদম। হ্যাঁ, এবং আমি মানে আমার নিজের কলেজ নিয়ে আমার অনেক সময় অনেক অভিযোগ থাকে, কিন্তু একটা বলছি, আমাদের কলেজে একটা প্রাইজ দেওয়া হয় হুম আহ, সুন্দরভাবে যে মন্দির সভাগৃহ এগুলো পরিষ্কার রাখে যে মেয়েগুলি, তার জন্য একটা প্রাইজ থাকে। আচ্ছা আচ্ছা, সেই প্রাইজ যে মেয়েটি পায় বা যে মেয়ে দুটি পায় তারা অনেক সময় একটু লজ্জাও পায়। আচ্ছা। হ্যাঁ, ঘর মোছার জন্য প্রাইজ, মানে সে তো আসলে কিছুই সেরম করেনি, হুম সেরম সাফল্য নেই, সেরম ঝলক নেই, হুম তাও প্রাইজ পাচ্ছে, ও লজ্জিত হয়ে করে। তো হুম আমি বলেছিলাম এটা লজ্জার কি আছে, এটা তো একটা দারুণ ব্যাপার। হুম ঘর পরিষ্কার করে রাখতে আমি পারি না, হুম গুছিয়ে রাখতে আমি পারি না, হুম সেইটা পাচ্ছ, হুম এবং সেটার জন্য কলেজ একটা প্রাইজ রেখেছে। হুম হুম এটা একটা মানে ভীষণ সুন্দর ব্যাপার, হুম যে শুধু পড়াশোনার সাফল্য, ক্রীড়াক্ষেত্রে সাফল্য, মানে যে সাফল্যগুলো লোকে দেখতে পাবে, হুম তার থেকে অনেক বেশি সফল কিন্তু মানুষ হিসেবে তুমি কতটা সফল। হুম হ্যাঁ, একটা একদম। গল্পও সবসময় বলি, খুব সংক্ষেপে গল্পটা বলছি যেহেতু হুম লাইভ। হুম হুম যে চারজন মা নদীতে জল ভরতে এসছেন, তো তাদের চারজনের ছেলে এক এক করে সেখান দিয়ে যাচ্ছে। একজন গান ভাসতে ভাসতে চলে গেল, তার মা তার বললো যে আমার ছেলে সভা গায়ক, আচ্ছা। ছেলেটি চলে গেল। আরেকজন এরম মাসেল পোলাতে পোলাতে গেল, আমার ছেলে সভা রাজার ভীষণ কাছের কুস্তিগির। আরেকজন এরম করতে করতে চলে গেল, ও দারুণ অঙ্ক করে। আচ্ছা। তো তিন মা খুবই একেবারে গর্বোজ্জ্বল মুখ নিয়ে ছেলের গমন পথের দিকে তাকিয়ে, চতুর্থ জনের ছেলে এলো, মা চুপ করেই রইলেন। ছেলেটি এসে মাকে বললো তোমার হয়ে গেছে, হুম করে মা উঠলেন, হুম ছেলেটি মায়ের জল ভরা কলসিটি নিল, মায়ের হুম সঙ্গে গল্প করতে করতে চলে গেল। তা কিরকম সন্তান আপনারা চান? হুম সভাগায়ক, বিরাট প্রতিষ্ঠিত, প্রচুর আর্থিক রোজগার, হ্যাঁ ঠিক আছে, সেগুলো আমরা চাই না এমনটাও নয়, হুম বলে লাভ নেই। আমিও চাই যে আমার ছেলে প্রতিষ্ঠিত হোক, অনেক রোজগার করুক, ইত্যাদি ইত্যাদি। হুম কিন্তু তার চেয়ে অনেক বেশি চাই, হুম তার সঙ্গে যদি ওই চতুর্থ ছেলেটির মতো না হয়, তাহলে হুম। প্রথমগুলো আমার দরকার নেই। ঠিক, প্রায়োরিটি কোনটা দরকার আমার আগে হ্যাঁ, বেশি। এবার মা বাবারা এটাও একটু ভাবুন যে হুম সত্যি সন্তানকে আপনি বন্ধু হিসেবে চান, হুম ভালো মানুষ হিসেবে চান, হুম আপনার কথাগুলো সে বুঝবে, সেই রকম একজন নরম মনের কাউকে চান, নাকি স্বার্থপর দৈত্য করে গড়ে তুলতে চান? হুম আমরা না জেনেই কিন্তু ছেলে মেয়েদের সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি, যার ফলে আমরাই শেখাচ্ছি টিফিন শেয়ার করবি না, হুম আমরাই বলছি যে ও 9:30 পেলো, তুই কেন 9 পেলি, হুম মানে অর্ধেক একটা নম্বরের জন্যেও লড়াই। তার মানে ছোটবেলাতেই আমি শিখিয়ে দিচ্ছি যে কোনো মানে ভাগ হবে না কোনো আমরা কিছু। যদি মানে পেরেন্টিং এর এই জায়গাতে যাই, যে বাবা মা কেন চাইছেন, তোমার কি মনে হয় যে এই যে হাফ নম্বর বা সত্যি এতটুকু বাচ্চার, আমি তো প্রায়শই দেখি যে যে বাচ্চা নার্সারিতে যাচ্ছে আর যে ছেলেটি বা যে লোকটি যে মেয়েটি কর্পোরেট অফিসে জব করতে যাচ্ছে, তাদের জীবনযাত্রার মূলত কোনো প্রভেদ নেই। না, সেখানেও যে বসের আন্ডারে থেকে সে যেভাবে মেকানিক্যাল সম্পূর্ণ। একটা ওই ওই ক্ষোভ হুম, এবং ওই একটা তীব্র চাপের মধ্যে একটা জীবনযাত্রা, একটা নার্সারির বাচ্চারও টাইমিং থেকে শুরু করে তার স্কুলে যাওয়ার টাইমিং, এবং বেশিরভাগ স্কুলেই, সমস্ত স্কুলে অবশ্যই নয়, কিন্তু বেশিরভাগ স্কুলেই তার যে পড়াশোনার ক্ষেত্রে তার যে প্রেশার, হুম। সেটা এমন জায়গায় নিয়ে গেছে স্কুল, যে বাবা মাও কোথাও একটা ভাবতে বাধ্য হচ্ছেন যে ওই হাফ নম্বর না পেলে আমার সন্তান কোথাও একটা এমন ভাবে ব্যর্থ হবে যেখান থেকে সে আর উঠে দাঁড়াতে পারবে না। সেটাই তো মূল কথা, প্রতিযোগিতাটা ওই যে এমন জায়গায় গিয়ে হ্যাঁ, পৌঁছেছে আর কি। এক তো সবকিছুই প্রতিযোগিতামূলক, ওই যে খাবারও শেয়ার না করা, হুম হুম ক্লাস নোটসও শেয়ার না করা, হুম হ্যাঁ, সেই জায়গা থেকে
ওই বাবা মাদের মধ্যে সামাজিক আর পারিবারিক প্রেশারটাও কিন্তু সব সময় কাজ করে, সবসময় কাজ করে। যে অমুকের রেজাল্ট খুব ভালো হয়েছে, হুম, আমার সন্তানের রেজাল্ট ভালো হয়নি, সেটা আমি কি করে বলবো? হুম, তো এই জায়গাগুলোতে যদি আমি না ছাড়ি, আর একটা হচ্ছে খাঁচা। আমরা হুম, সবাই না খাঁচায় থাকতে আসলে নিরাপদ বোধ করি, হুম, এবং সমাজও চায়, রাষ্ট্রও চায় হুম, যে আমরা প্রত্যেকে খাঁচায় সেটাই থাকি। থাকি। হুম, আলটিমেটলি মানে হুম, ওই ছোট থেকেই সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হুম, হুম, সেই জন্য দেখবে আমাদের দেশের শিক্ষায় মৌলিকতার কোনো জায়গা জায়গা নেই। নেই। হুম, কোনো তুমি জায়গা নেই। যেটা আমরা বাচ্চাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে শেখানো উচিত ইমাজিনেশন, হুম, কল্পনা, সেই কল্পনার কোনো প্রায় জায়গাই নেই। হুম, হুম, ফলে রাষ্ট্রই চাইছে এবং সেটা ঘুরিয়ে সমাজে এবং পরিবারে ঢুকিয়ে দিচ্ছে, হুম, এবং যে কারণে জেন্ডার ইকুয়ালিটির, কেন কোনো ইকুয়ালিটিরই কোনো ধারে কাছে আমরা হুম, যেতে পারছি না, যে প্রত্যেকটা আলাদা আলাদা খাঁচা, তোমার খাঁচা এরকম, সেই খাঁচায় তুমি ঢুকে পড়ো। ঢুকে পড়ো একদম। তার বাইরে কিছু যদি ভাবনা হুম, চিন্তা করো, তাহলে বাচ্চারও দোষ, বাবা মারও দোষ, হুম, এবং বাচ্চার কোনো ভুলের দোষ এসব দিয়ে বাবা মার ওপরে গিয়ে হুম, বর্তাচ্ছে। এবং সবসময় কিন্তু এরমও নয় যে কোনো একটি সন্তান সে হয়তো বড় হয়ে খুব অন্যায় করলো, সবসময় বাবা মার দিকে আঙুল তোলাটাও ঠিক নয়। কারণ বাবা মা ওটাই। হয়তো সম্পূর্ণ অন্যরকম, তারা হুম, চেষ্টা করেছেন তাদের মতো করে, হুম, কিন্তু যে পরিবেশে বা যে অন্যান্য অনেক ফ্যাক্টর কাজ করে না, হুম, যে কিভাবে সে বড় হয়ে উঠছে, কি ভাবছে, কোন দৃষ্টিতে দেখছে। তো একটা মানে যেই হোক, মানে ছেলে মেয়ে, ট্রান্স, স্কোয়ার, যারাই হন না কেন, হুম, বড় হয়ে কি হবেন হুম, একটা বয়সের পর কিন্তু তাদেরই দায়িত্ব, হুম, সেটাও মা বাবাকে মনে রাখতে হবে। হুম, হ্যাঁ, মা বাবা পথ নির্দেশক হুম, একটা সময় অবধি, কিন্তু মা বাবা যদি প্রতি মুহূর্তে মনে করেন যে না এটা আমাকেই করতে হবে, আমারই দুশ্চিন্তা, আমি না রান্না করে দিলে ছেলে খায় না, আমি ওইটা না করে দিলে মেয়ে খায় না, বা স্বামীর ওইরকম অসুবিধে, হুম, হুম, বা হুম। স্ত্রীর ওই রকম অসুবিধে, এই খাঁচাটা থেকে তাদেরকেও বেরোতে তাদের হবে, বাবা মা হওয়ার খাঁচা থেকে তাদের বেরোনোটা ভীষণ ভীষণ জরুরি। জরুরি। মানে একটা জিনিস আমাদেরকে প্রায়ই সত্যি কথা বলতে মুখোমুখি হতে হয় ইচ্ছের, যখন ব্যক্তিগত সেশন গুলো হয়, যে বাবা অথবা মা হয়ে যাওয়ার পর, বিশেষ করে মা হয়ে যাওয়ার পরে, আহ, বাবা হয়ে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মা হওয়া ছাড়া আমাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই। মানে ওই ছোট্ট শিশুটিকে আমি ঠিক কি ধরনের মানুষ বানাবো, বা কি ধরনের কি কি মানে কোন কোন ক্যাটাগরিতে ফেলবো, কি কি করবে, সে নাচ শিখবে, গান শিখবে, ক্যারাটে শিখবে না সুইমিং শিখবে, তারপরে পড়াশোনা, তারপরে কেরিয়ার, সেই সমস্তটাই আমার জীবন হয়ে যাচ্ছে। ফলে যাবতীয় প্রেশার যেটা, প্রথমত তো বাবা মা নিজে নিচ্ছেন প্রেশারটা, একদম তারপরে সেই প্রেশারটা বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছে। দিচ্ছে। সে আগেকার হিন্দি সিনেমায় থাকতো না, খুব আদুরে বাচ্চা, মানে মেয়ে হোক বা ছেলে, ধনী হুম, পরিবারের, হুম, সে গরিব পরিবারের কারুকে হুম, পছন্দ করলো, অমনি বাবা মা একদম বন্দুক নিয়ে প্রায় বেরিয়ে এলেন। ফিরে এলে। হ্যাঁ, এবং সেই হ্যাঁ, ছেলেটি বা মেয়েটি অবাক হয়ে গেল যে এতদিন ধরে তো আমি যা যা চেয়েছি তাই। পেয়েছি। হুম, তো এই যে যা চেয়েছি তাই পেয়েছি, এটা কে, অভ্যাসটা কে তৈরি করে হুম। দিয়েছে? হ্যাঁ, না, যা চাইছি তাই পাচ্ছি, আমি অ্যালাউ করছি যেটুকু, হ্যাঁ, সেইটুকুর মধ্যে থেকে আমি হ্যাঁ, যা সেটা তো পাচ্ছি, বাচ্চাটি বুঝছে না। বুঝছে না। হ্যাঁ, যেই সাধ্যের বাইরে কিছু চাইছে, হুম, অমনি বাবা মা বলছেন যে তোমাকে এত কিছু দিয়েছি তবুও তুমি সন্তুষ্ট নও, হুম, তবুও তুমি আমার বিরুদ্ধে যেতে চাও। তা হুম, বাবা মার এই বাবাত্ব আর মাত্র, হুম। এটা থেকেও তাদের বেরোতে এই এই হবে। এই একটা জিনিস থেকে একটা প্রশ্নে যাচ্ছি আর কি। কৃষাণু দে প্রশ্ন করেছে, শুভ সন্ধ্যা তনুশ্রী। তনুশ্রী, আমি একটি প্রশ্ন রাখছি। আমার 5.5 বছরের একটি কন্যা সন্তান আছে। বর্তমানে সে তার মায়ের কাছেই আছে, কিন্তু তার মা অত্যধিক মানসিক চাপে আমার কন্যা সন্তানটিকে রেখেছে। ও যখন আমার কাছে আসছে তখন সে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করছে। ও বলতে চাইছে, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, এবং ও ওর জগতে থাকতে চায়, যেটা আমি দিতে চেয়েছি এতদিন। কিন্তু ও যখন ওর মায়ের কাছে থাকছে সম্পূর্ণ অন্য একটা মানুষে পরিণত হয়ে চুপ হয়ে যাচ্ছে, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ওর শিশু মন কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে, ওর ব্যক্তি সত্তাটা পরিবর্তিত হচ্ছে। জানি না আমি এখান থেকে কিভাবে বেরোবো। আর আমার মেয়ের মধ্যে একটা সমস্যা হচ্ছে, বাবা আমি পারবো তো ডাক্তার হতে? আমার খুব ইচ্ছা করে ডাক্তার হতে, সবাইকে হেল্প করতে পারবো। এটা আমার ইচ্ছা নয়, এটা আমার মেয়ের ইচ্ছা। আমি চাই ও একটা সুস্থ জীবন কিভাবে পাবে বা কিভাবে দিতে পারি আমরা। আর আজকাল একটা জিনিস বলে, বাবা আমি না সব জিনিস ভুলে যাচ্ছি, আমার মনে থাকছে না, সেখানে আমি কি করব? অসহায় বাবা হিসেবে।
এক তো হচ্ছে ওকে বোঝানো অন্য কাউকে হেল্প করতে গেলে ডাক্তার হতে হবে এমন কোনো মানে নেই। হুম যে কোনো ভাবে অন্য অনেকের পাশে থাকা যায়। তুমি যদি ভালো করে আহ, একজন ভালো মানুষ হয়ে ওঠো তাহলেই হুম তুমি অন্য অনেককে সাহায্য করতে পারবে, এটা বোঝানো। আর তারপর হয়তো তুমি ডাক্তার হতেও পারবে, কিন্তু ডাক্তার না হলে তো মানে চলবে না, বা ডাক্তার হয়েই হেল্প করা যায় হুম এই জায়গাটা থেকে একটু সরানো। হুম আর নিজেদের মধ্যে যে টানাপোড়েন, মানে স্ত্রীর সঙ্গে যে টানাপোড়েন, সেটা যদি স্ত্রী চান, খুব ভালো হয় দুজনে বসে একটু আলোচনা করলে। হুম কারণ আলোচনা না করে এটা থেকে তো বেরোনোর উপায় নেই। হুম এবং সেরকম হলে মেয়ের ভবিষ্যতের জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, হুম তখন উনি যখন নিজেকে একদম বাবা হিসেবেই চিহ্নিত করছেন, তার হুম মানে উনি মেয়েকে প্রায়োরিটি দিচ্ছেন অনেক বেশি, হুম সেক্ষেত্রে দরকার হলে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে হলেও নিতে হবে। হুম হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এটাও মেয়েকে এগুলো সমস্তটাই বোঝানো, এবং বাচ্চারা না, এটা তুমি সব থেকে ভালো জানবে, হুম বাবা বা মা বা বাবা মার হুম দুঃখ বা কোন জায়গায় কষ্ট, এগুলো খুব বোঝে, এবং অনেক সময় হুম খুব বড়দের মতন মতামত দিতে পারে। হুম দরকার হলে আপনি মেয়ের সঙ্গে কথা বলুন, হুম 5.5 বছরের মেয়ে একেবারেই অবহেলা করবেন না। হুম দেখবেন ওরও কিন্তু হয়তো কিছু মতামত থাকবে, এবং কোথাও হয়তো এই বাবা মাদের মধ্যে যদি অশান্তি চলে, বাচ্চারা হুম ভীষণ অসহায় বোধ করে, হুম বড়রাও এমনকি। হুম হুম তো বড় ছোটরা তো আরো অনেক বেশি। হুম তো ওর এই যে ভুলে যাওয়ার প্রবণতা, হুম এটা হয়তো ওর একটা নিরাপত্তাহীনতা থেকেও তৈরি হচ্ছে। একদম একদম হ্যাঁ, নিঃসন্দেহে তো এবং এখন যে ও সেটা বলছে, হুম তার মানে এটা বেশ আহ, একটা ভয়ের কারণ আর কি ভয়ের কারণ। মানে আর কি এখনই খুব দ্রুত পদক্ষেপ আপনাদের নেওয়া উচিত মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। কারণ এই মেন্টাল প্রেশার, মানে এক তো হচ্ছে বাবার কাছে গেলে আমি এরম ভাবে থাকতে পারি, মায়ের কাছে গেলে আমার এরম হয়ে যায়, হুম এই একটা প্রেশার। হুম এবং বাচ্চারা কিন্তু দেখবে খেয়াল করে, আলটিমেটলি বাবা মা দুজনকেই খুশি দেখতে চায়, হুম ফলে দুজনের কাছে গিয়ে তার মতন করে আচরণ করতে হয়, হুম সেটাও একটা বিশাল চাপ। একদম হ্যাঁ, তার উপর বাবা মার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং সেটি মেয়েটির সামনে, বাচ্চাটির হুম সামনে প্রকাশিত হয়ে থাকে, সেটাও নিরাপত্তাহীনতার, মানে হুম মানসিক দ্বন্দ্ব, নিরাপত্তাহীনতা। বড় হলে আমার কি হবে, বাচ্চাটা এখন থেকে, একটা 5.5 বছরের বাচ্চা যখন হুম এত কিছু চিন্তা করছে, হুম তার মানে খুব দ্রুত আমার মনে হয় এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত। আর কৃষাণু আমার বন্ধু। কৃষাণুকে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কথা একটু বলতে চাই। একটা হচ্ছে যে আম, যোগাযোগ কর, কথা হোক এটা নিয়ে। যদি প্রয়োজন হয় কোনো কাউন্সিলরের হুম, সাহায্য নেওয়া যেতে পারে। আর দুজনে মিলে একসাথে বসে কমন পয়েন্ট তো কিছু থাকবে, অভিভাবকত্বে কিছু কমন পয়েন্ট থাকবে, যে ভাবনাটা তোরও যেমন ভাবনা সেরকম ভাবে ওর তোর মেয়ের মায়েরও একই ভাবনা থাকবে, তোর স্ত্রীরও একই ভাবনা থাকবে, এটাও থাকবে। তো এই এই কাজটাই সবচেয়ে ভালো হেল্প করতে পারবেন একজন কাউন্সিলর, নিঃসন্দেহে। তার সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলাটা ভীষণ জরুরি, ভীষণ ম্যাচিওর তোর মেয়ে 5.5 বছর বয়সের হিসেবে যখন এতটা বুঝতে পারছে, এতটা বলতে পারছে, তখন ও ভীষণ ম্যাচিওর। ওর সঙ্গেও একটু কথা বল। এবং অবশ্যই একজন কাউন্সিলরের হেল্প মানে যতটা দ্রুত সম্ভব, দিদিও যেমন বললেন, যতটা দ্রুত সম্ভব সেই হেল্পটা নেওয়া যাক আমরা। এটা মাথায় রাখতে হবে, বাচ্চারা সবাই প্রায় খুব ম্যাচিওর হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা, সত্যি হ্যাঁ, এটা ভীষণ ভীষণ। জরুরি। হুম সেই জন্যই বাচ্চাদের সঙ্গে, মানে একটা বাচ্চার সামনে আমি কি কথা বলছি, কি হুম আচরণ করছি, প্রতিটা পয়েন্ট জরুরি। হুম হুম একদম ঠিক। হ্যাঁ, তো আর মানে বাচ্চার সঙ্গে কথা বলুন, নিজেরাও পরস্পর কথা বলুন, প্রয়োজন হলে কেন, অবশ্যই কাউন্সিলরের কাছে যান, নিজেরা কথা বলুন। মানে কাউন্সিলিং করানোটা খুব সুন্দর একটা ব্যাপার, এর মধ্যে আর কোনো কিছু নেই। যে কোনো সমস্যা হলেই এটা করা যায়, আর যেখানে মেয়েকে নিয়ে প্রশ্ন, সেখানে তো অবশ্যই করা অবশ্যই উচিত। করতে হবে একদম। আচ্ছা, তুমি যখন ওই কাপ ভাঙার কথা বলছিলে, হুম হুম তখনই আমি আরেকটা প্রশ্নের জায়গায় আসছিলাম, হুম মনে মনে আর কি, হুম যে প্রিটিন বা টিনেজের বাচ্চাদের মধ্যে আত্মসম্মান বোধ যথেষ্ট, তারা ইমেজ কনসিয়াস, কিন্তু দায়িত্ববোধ ততোধিক কম। ইমেজ নষ্ট হলে তাদের খারাপ লাগে, কিন্তু সেই ইমেজ নষ্ট যাতে না হয় তার দায় যেন তাদের নয়, সব দায় বাবা মার।
আচ্ছা, একটা কথা আমি প্রায়ই এখন শুনি যে এই প্রজন্ম ভীষণ স্বার্থপর, এই প্রজন্মের ছেলেমেয়েরা কোনো দিকে তাকায় না, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় সব প্রজন্মের ক্ষেত্রেই তাদের বাবা মারা নতুন প্রজন্মকে খুবই দোষারোপ করে। আমাদের সময় সব ভালো ছিল, তোরা সব বড্ড এরকম হয়ে গেছিস। কিন্তু আমি দেখেছি নিজের সন্তান বা তাদের বন্ধুদের বা তোমার সন্তানকেও দেখছি, তারা যথেষ্ট দায়িত্ববান, যথেষ্ট ছোট বয়স থেকে পাশে দাঁড়ানোর মতন, এবং একেবারেই এইরকম নয় যে তারা দায়িত্ব পালন করেন না, বরঞ্চ অনেক সময় আমরা নিজেদের বেখেয়ালেই তাদের দায়িত্ব পালনে তারা কতটা সক্ষম হবে সেটা নিয়ে অনেকটা ডিমোটিভেটেড করে দিই। তুই এটা নিয়ে পারবি না, তোকে বাচ্চাটি হয়তো বলছে আমি আজকে বইবো বা বাজারে যাব বা সামনের দোকান থেকে একটা কিছু জিনিস এনে দিই বা চা করে দিই, আমরা প্রথমেই বলি না না বাবা তুই পারবি না, বা পারতে গিয়ে যদি কোনো ভুল করে ফেলে, যেটা তুমি বলছিলে, তাহলে দেখেছিস তো আমি বলেছিলাম তুই পারবি না, তো সেটাই হলো। এই জায়গাটা থেকে বেরোতে হবে, আগে মানসিক ভাবে আমাদেরকে বেরোতে হবে যে ভুল হবে, ভুল হতেই পারে, এবং সেটা নিয়েও আগে প্রথমে বলা নয়। মানে অনেক শিক্ষককে আমি দেখেছি, শিক্ষকদের মানে শিক্ষক জগতে আছি, সেই জন্য শিক্ষকদের খুব ভালো করে চিনি, জানি। বহু শিক্ষক আসলেই যেমন ঠিক বাবা মা হওয়াও সহজ নয়, শিক্ষক হওয়াও ততোধিক শক্ত। কেউ একটা খাতায় কিছু করে আনলো, কিচ্ছু হয়নি বলে খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে আমার নিজের ক্ষেত্রেও এরকম হয়েছে। তো আমি যদি তাকে এরকম বলি, খাতা ছুঁড়ে ফেলে না দিয়ে, যে ঠিক আছে কিন্তু আমার মনে হয় তুমি চেষ্টা করলে আরো ভালো পারবে, সামান্য একটা বাক্য, একদম, সে বাচ্চাটি কিন্তু খুশি হয়ে যাবে যে ঠিক আছে আমার হয়তো অতটা ভালো হয়নি কিন্তু আমি আবার চেষ্টা করব। কিন্তু আমরা তো প্রথমেই বকুনি দিয়ে দিই, যেটা কি হয়েছে, মানে ওরকম অত কড়া টিচারের মতন না হলেও, কড়া নয়, অসভ্য শিক্ষক যদি নাও হয়, ওরকম খারাপ মা বাবা যদি তাদের যদি নাও ধরি, তাহলেও ভালো বাবা মারাও অনেক সময় এটা করেন যে না বাবা আগুনের কাছে যাওয়ার দরকার নেই, হ্যাঁ ছেলে হলে তো রান্না শিখে কি লাভ, মানে জেন্ডার যে বৈষম্যটা, লিঙ্গ বৈষম্যটা বহু ক্ষেত্রে বাড়িতেই তৈরি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে। তো দায়িত্বর সঙ্গেও এটা যুক্ত, আবার অনেক কিছুর সঙ্গেই যুক্ত। আমার মতে হচ্ছে বাচ্চাদের কাজ করতে দিন, তাতে যদি একটা কাপ ভাঙে ভাঙুক, যদি একটু পড়ে গিয়ে কেটে ছড়ে যায় যাক, কেটে ছড়ে যাওয়া অতি ভালো জিনিস, আপনি সঙ্গে সঙ্গে ডেটল লাগিয়ে দিন। কিন্তু আপনি যেই মুহূর্তে তাকে ওই ঘটনার পর বকবেন যে বলেছিলাম তো তোর দ্বারা হবে না, ও কিন্তু পরের বারে আর দায়িত্ব পালনে আগ্রহী হবে না। অথচ ইমেজ কনসিয়াস হওয়াটা তো একটা বয়সে স্বাভাবিক। একটা বয়সে কেন, আমরা জানি 2.5-3 বছর বয়সেও বাচ্চারা খুব আয়না দেখতে ভালোবাসে, হ্যাঁ নিজেকে দেখে, খুব আনন্দ পায় নিজেকে দেখে। আমরা কি দেখি না? কত বয়স্ক মানুষকেও দেখি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির কাছে একটুখানি মুখ ঘুরিয়ে দেখে নিল যে আমাকে কেমন লাগছে, হ্যাঁ তো তাকে এমনিতে দেখতে যেমনই হোক। ফলে এটাও তো একটা ন্যাচারাল ব্যাপার, তার সঙ্গে দায়িত্ব বা দায়িত্ব জ্ঞানহীনতার কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি যদি চান দায়িত্ব জ্ঞান তার মধ্যে তৈরি হোক, আপনাকেও ছাড়তে হবে। কয়েকটা কাপ না হয় আপনার ভাঙলো, আপনিও তো ভাঙেন, আমাদের হাত থেকে পড়েও তো ভাঙে। একটু আগে তনুশ্রী যা বললো, আমাদের হাত থেকে ভাঙলে আমরা অতটা কিছু করি না, কিন্তু ছেলে মেয়ের হাত থেকে ভাঙলে, বা এটা খুব মাথায় রাখা দরকার, বাড়িতে যিনি কাজ করেন এরম যদি কেউ থাকেন, তার হাত থেকে ভাঙলেও আমরা খুবই বকাবকি করি। সে অনেক সময় বাচ্চারা কিন্তু সেটাও লক্ষ্য করে, ফলে ভয়ে কোনো কাজে এগোতে চায় না। সে হয়তো ওইভাবে বুঝিয়ে বলতে পারলো না বা বললোই না, কিন্তু মনের মধ্যে ভয়টা ঢুকে গেল যে তাহলে আমি করতে গেলে যদি এরকম হয় তাহলে তো ভয়ঙ্কর বকুনি খাবো। মাধ্যমিকে একটা সময় মনে আছে, কত মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে বা পরে সুইসাইড হতো। এখনো কিশোর কিশোরীদের আত্মহত্যার প্রবণতা মানে ভয়ানক বাড়ছে, এবং খুব অল্প কোনো বকুনি খেয়েই
এটা হয়ে যাচ্ছে। এবং আমরা মোবাইল সেই কিনে দিল দায়টাও না। মানে সেই দায়টাও আমরা মানে সেই ছোট্ট প্রাণটার ওপরেই চাপিয়ে হুম, দিচ্ছি হুম, যে অলরেডি এই পৃথিবী ছেড়ে চলে গেছে, হুম, তার সেই মৃত্যুর দায়ও তার, হুম, যে কেন এত এত সহজে এরা কেন হাল ছেড়ে হুম, যায়, হুম, এরা কেন এত সহজে হেরে যায় বা হুম। মানিয়ে নিতে পারে না। হাল এ- ধরতেই তো শেখাচ্ছি না। সে- ঠিক কথা একদম। আর আমরা বন্ধু নেই জানো, হুম বন্ধু নেই, শোনার লোক কম। এইটা দিয়ে তুমি শুরু করেছিলে, এইটাতে হুম, আসবো। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে আমার কাছে বলতে ইচ্ছের, আবার ইচ্ছের কথা একটুখানি আসি। ইচ্ছের দিক থেকে আমরা অনেকেই জানে এখানে শুনবো কথা বলবো কথা বলে আমরা একটা সেশন করে আসছি, যেখানে আমরা শোনা অভ্যাস করি। এটা শুনতে একটু অদ্ভুত লাগে, তার কারণ হচ্ছে আমরা কত কিছু শিখি, নাচ মানে শিখি, এবং বাচ্চাদের কত ছোট থেকে কত কিছু শেখায়, নাচ শেখায়, গান শেখায়, এই যেমন বলছিলাম ক্যারাটে, সুইমিং ইত্যাদি প্রভৃতি, আরো বিভিন্ন কিছু শেখায়। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমি আমার পাশের মানুষটা কি বলছে, ছোট হোক বড় হোক বয়স যাই হোক যিনিই হন, তার আহ, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি কি বলছেন আমি শুনবো, এই কাজটা উম, আমি ছোটবেলা থেকে আমার কেন এই জিনিসটার উপর এতটা মানে আগ্রহ, সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে কোথাও একটা মনে হতো আমি কথা বলতে পারি না। কারণ আমি যাদের সাথে কথা বলছি তারা আমি যা বলছি সেটা বুঝতেন না। উল্টে আমার ধারণা হয়েছিল যে আমার বলার মধ্যে কোনো এমন ত্রুটি কিছু আছে। ত্রুটি আছে যেটা আমি বুঝিয়ে বলতে পারি না, বোঝানোর আগেই হয় বিরক্ত হয়ে যায় বা রেগে যায়, ফলত আমার সামনের মানুষটা আমার কথাটা বুঝতে পারছেন না। আমি তো বহু পরে ইচ্ছের যে পরিবার তৈরি হয়েছে, তোমরাও যে পরিবারের মধ্যেই রয়েছো, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে না, শোনা, যিনি শুনছেন আমার কথাটা বোঝার জন্য সেই শোনাটাও ভীষণ জরুরি। তো একটা শিশু, তার কথাটা যে আমি শুনবো সেটার জন্য আমার প্রস্তুতির প্রয়োজন আছে। এবং জাজমেন্টাল না হয় শুরু ওইটাই থেকেই। প্রস্তুতি, যে আমি হুম, যেন কথাটা হুম, শুনতে গিয়ে তার দৃষ্টিভঙ্গিটা রাখতে পারি, তার দৃষ্টিভঙ্গি থেকে যেন আমি শুনতে পারি। এখানে একটা ছোট্ট প্রশ্ন, আহ, আমার মনে হয় শোনার মধ্যেই এর উত্তরটা নিহিত আছে, তোমাকে আমি বলছি প্রশ্নটা। আমার ছেলে গ্র্যাজুয়েট, হুম। ওর এমনিতে খুব ও এমনিতে খুব ভালো, কিন্তু ভবিষ্যতে কি করবে তা নিয়ে পাজলড, কিছু বলতে গেলেই বিরক্ত হয়, কি করব? তোমার কি মনে হয়? একরকম কারণে পাজলড হয় ছেলেমেয়েরা, যদি খুব মেধাবী হয় হুম তারা কিন্তু খুব মানে মুশকিল হয়ে যায়, সব দিকেই তো হুম ভালো। হুম আবার খুব অ্যাভারেজ যারা, তারাও পাজল হয়ে যায়। যারা বিলো অ্যাভারেজ তারা দেখবে অতটা পাজল হয় না, কিছু একটা করবো ঠিক। কিছু একটা করব, ঠিক করে হুম নেব। তো এই ছেলেটির কথা আমি জানি না যে কোন জায়গায় আছে। হুম ওকে, আর অথবা আরো একটা কারণেও হয় যে আমাকে এমন কোনো কোর্সে বা এমন কোনো পড়াশোনার লাইনে শাখায় ঢুকতে হবে যেখানে হুম তাড়াতাড়ি আমি টাকা রোজগার করতে পারি। হুম পারিবারিক অবস্থার কথা ভেবে নানাভাবেই এগুলো হুম আসে। এবার ও কি কারণে পাজল সেটা তো আমি বুঝতে পারছি না, হুম হ্যাঁ, বোঝা সম্ভব নয়। তো সেখানে ওকে দেখতে হবে যে কোন জিনিসটাও ভালোবাসবে। হুম ও পড়াশোনাটাকে নিয়ে অনেক দূর এগোতে চায়, হুম না তাড়াতাড়ি কাজ পেতে চায়। হুম যদি অনেক দূর পর্যন্ত পড়াশোনাটাকে নিয়ে এগিয়ে যেতে চায়, তাহলে কোন জিনিসটাও সব থেকে বেশি ভালোবাসে। হুম কারণ এখন পড়াশোনায় প্রেশার সত্যিই এত এসে গেছে, বিশেষ করে বড়দের ক্ষেত্রেও, যে টেনাসিটি ধরে রাখা খুব শক্ত। হুম সুতরাং কোনো বিষয়ে আগ্রহ যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, সেই পথে না এগোনোই ভালো। হুম সেটা আগে তার প্রায়োরিটি অনুযায়ী তাকে কিন্তু ঠিক করতে হবে সে কোন দিকে যেতে চায়। হুম এবং আজকাল বিভিন্ন কোর্সের খরচও প্রচুর বেড়ে গেছে, হুম সেইগুলো নিয়েও খোঁজ করা। সেক্ষেত্রে বলবো আজকাল কেরিয়ার কাউন্সিলিংও হুম হয়। হ্যাঁ, যারা তার আর্থিক, তার মানসিক, তার পারিবারিক সমস্ত অবস্থা বুঝে হুম অনেকটা সাহায্য করেন গাইড করতে। হুম তো যদি সত্যিই খুব পাজল হয়ে থাকে আর প্রায়োরিটি বুঝে উঠতে না পারে, হুম এরকম মানে কাউন্সিলিং বিরক্তিটা এর, ওটা থেকেই আসছে, যেহেতু হ্যাঁ, পাজল, হ্যাঁ। সেহেতু কোনো কথা বলতে গেলে উনি আর বলছেন। আরেকটা ব্যাপার আসে, হুম সেটা হায়ার সেকেন্ডারি পরেই শুরু হয়, ফ্যামিলি প্রেশার, পিয়ার প্রেশার। হুম
হ্যাঁ, একদম। যে বাবা মা এই চাইছে হুম, কিন্তু বন্ধুরা সব ওই কলেজে ভর্তি হচ্ছে হুম, ওই বিষয় নিয়ে, আর আমি এইটা চাইছি। হুম, এই তিনটে শাখা, মানে ওই বয়সটাতে কিন্তু পেয়ার প্রেশার একটা বিরাট ব্যাপার। একদম। হ্যাঁ, তো এই তিনটে প্রেশার সামলে আমি কোন ডিসিশনটা নেব শেষ পর্যন্ত, হুম, এটা অনেক সময় অনেকে ঠিক হ্যান্ডেল করতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। হুম, আর এখন মাধ্যমিকে বা হায়ার সেকেন্ডারিতে খুব ভালো কোনো একটা বিষয়ে খুব ভালো নম্বর পাওয়া মানে এই নয় যে সেই বিষয়টা আসলে সে খুব ভালো এবং সেই বিষয় নিয়ে এগোতে পারে। এখন তো বাংলা বা ইংরেজি মানে সাহিত্য বিষয়েও 100 পাওয়া যাচ্ছে। হুম, অথচ যদি তাকে জিজ্ঞেস করা হয় যে সিলেবাসের বাইরে রবীন্দ্রনাথের একটা লেখার নাম বলো, হুম, রবীন্দ্রনাথের অন্য কোনো সাহিত্যিকের কথাও বলা হচ্ছে না, বলতে পারে না। হ্যাঁ, এইটুকু না জেনে কিন্তু সে বাংলায় 99 পেয়ে গেছে। হুম, ফলে নম্বরের উপর ভিত্তি করে চলবে না কিন্তু। সেই জন্য কাউন্সিলিং এর কথা বলছি যে অ্যাপটিটিউড টেস্ট করাটাও খুব খুব জরুরি। দরকার। ঠিক। হ্যাঁ, এগুলো বিদেশে ভীষণভাবে আছে। হুম, হ্যাঁ, এখানে সত্যি এগুলোর এখনো চল সেরম নেই, কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট ভীষণ জরুরি, যেটা কাউন্সিলরের কাছে গেলে আসলে আপনি করাতে পারবেন যে ও হয়তো ইতিহাসে বা ভূগোলে নম্বর কম পেয়েছে হুম, কিন্তু ওর আগ্রহ আসলে ওইদিকে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইতিহাস দিয়ে তার ইতিহাসের আগ্রহের পরিমাপ ভালো করে বোঝা যাবে না কিন্তু। একদম। কারণ ইতিহাস একটা অদ্ভুত সুন্দর বিষয়, সব বিষয় খুব সুন্দর, কিন্তু তার আসল লক্ষ্যটা কি হুম, নম্বর দিয়ে সেটার বিচার করা করা উচিত যাবে না। না। হুম, পিয়ার প্রেশার দিয়ে নয়, ফ্যামিলি প্রেশার দিয়েও নয়। হ্যাঁ, খুব সুন্দর মানে পয়েন্ট করে বলে দিলে আর কি জিনিসগুলো, যাতে করে ওনার বুঝতে কোনো অসুবিধা না হয়। তুমি পরের প্রশ্নটা হ্যাঁ, নেবে। পরের প্রশ্ন একটু যাই। হুম, একজন বলেছেন যে চোরকে বলা হয় চুরি করতে, গৃহস্থকে বলা হয় সামলাতে, যাদের অফিসে ছুটি পাওয়া দুর্লভ তাদের ছেলে মেয়েদের পর্যাপ্ত সময় কি করে দেবে? হুম, ছেলেমেয়েরা পর্যাপ্ত সময় চায় না, কোয়ালিটি সময় চায়। একদম। হ্যাঁ, আমার মাও তো হুম, শুধু চাকরি করতো, পড়াতো তা না, নিজের লেখালেখি, হুম, অত্যন্ত মন দিয়ে সংসার করা, হুম, শীতকালে বড়ি দেওয়া, হুম, গরমকালে আচার করা, হুম, হ্যাঁ, সেলাই, বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন অন্যান্য এই একাডেমিক বিষয়ে কথা বলা, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাওয়া, হুম, এত কিছুর ফাঁকে হয়তো সারাদিনে 0.5 ঘন্টা সময় আমি পুরোপুরি আমি মাকে পাচ্ছি, বা হুম, এক এক সময় তাও না। হুম, এমনও হয়েছে মায়ের কোনো লেখা শেষ করতেই হবে, মা ওই অরবিন্দ ভবনে ওখানে গেস্ট হাউস ছিল, হুম, সেখানে গিয়ে 2 দিন থেকে এলো। হুম, মানে দুটো দিন মাকে পেলামই না। পেলাম, হ্যাঁ, পেলে না। কিন্তু প্রথম কথা, মা সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করতো, বলে যেত। হুম, হুম, সেটা একটা বিরাট বড় কথা যে হুম, তোমাদের খুব, ওপর কিন্তু দায়িত্ব রইলো, হ্যাঁ, তোমরা ঠিক করে থাকবে, হুম, দুষ্টুমি করবে না, হুম, হুম, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই নয় যে দুষ্টুমি করতাম না, কিন্তু মনে পড়ে যেত হ্যাঁ, দায়িত্বটা, যে দায়িত্বটা চলে। সেরম কিছু দুষ্টুমি কিন্তু করা চলবে না, যাতে পরে মা এসে বলে হুম, কি তোমাদের ওপর দায়িত্ব দিয়ে গেলাম। হুম, আর ওই যে 0.5 ঘন্টা, এক একদিন 0.5 ঘন্টা যে কোয়ালিটি টাইম পেতাম, হুম, যে সম্পূর্ণ মনোযোগটা কিন্তু তখন আমার ওপরেই। হুম, তখন কিন্তু মা মোবাইল তো তখন ছিল না, কিন্তু এখনকার মা বাবাদের জন্য বলছি যে হাতে ফোনটা নিয়ে, হ্যাঁ কি বলছিস বল, আচ্ছা কি হয়েছে, এই পড়াশোনা ঠিক করে করেছিস, হুম, এইটা না, হুম, পুরোপুরি মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে মানে বাচ্চার সঙ্গে পুরোপুরি একাত্ম হয়ে হুম। তার সঙ্গে কথা বলা, ওইটুকু পেলে কিন্তু খুব বেশি সময় না দিলেও চলবে। আমিও একদমই হুম, ব্যক্তিগতভাবেও তাই মনে করি, এবং সবসময় এটা বলিও আমরা যে আহ, একদম দিদি যেটা বললেন, টেকনিক্যালিও আমরা আহ, সপ্তাহে 2 ঘন্টা কোয়ালিটি টাইমের কথা আমরা বলে আসছি বহুদিন ধরে, যে প্রত্যেক দিন যদি আমি আমার পক্ষে আলাদা করে কোয়ালিটি টাইমও এমনকি দেওয়া সম্ভব না হয়, আমি যদি উইকেন্ডটাকেও রাখি, শনি রবিবার আমার কাছে যদি এমন একটা দিন হয় যেদিনকে আমি 1 ঘন্টা করে সময় দিতে পারবো বাচ্চাকে, তাহলে এমন কিছু আমরা শিখি, এমন কিছু আমরা করি যেটা ওর কাছে নতুন, যেটা আমার কাছে নতুন।
যেটা আমাকে কিছু দিচ্ছে, আবার আমার সন্তানকেও কিছু দিচ্ছে। এই জায়গাটা থেকে পর্যাপ্ত সময় নয়, কোয়ালিটি সময়, একদম এটাই বাচ্চার দাবি থাকে বাবা মায়ের কাছে। সারাদিন বাবা মা পাশে বসে থাকলেও বাচ্চার কিছু এসে যায় না একদম কিন্তু, একদম একদম যদি সে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। একদম সত্যি। হ্যাঁ, আর এগুলো আবারও বলছি, বাচ্চারা ভীষণ বোঝে, বাচ্চাদের মতো বুঝদার হুম, খুব কম বড় হয়। একদম। বুঝদার, অথচ স্পষ্ট কথা বলে, স্পষ্ট প্রশ্ন করে, হুম, হুম, এগুলো কিন্তু বাচ্চাদের কোয়ালিটি। সেই যে কোয়ালিটি গুলো বড় হতে হতে হুম। আমরা নষ্ট নানান করে ফেলি। জটিলতার আবর্তে পুরো হারিয়ে ফেলি। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন এসেছিল তোমার কোনো একটা কথার সূত্র ধরে, আচ্ছা, ওই কিচ্ছু হয়নি হুম হুম টিচারের পক্ষ থেকে হুম। আর কি। সেই পক্ষ থেকে উনি লিখেছেন, শর্মিষ্ঠা মুখার্জি, দিদি এই কিচ্ছু হয়নি আমার ছেলেটার ক্ষেত্রেও হচ্ছে। স্কুলে চোয়াল শক্ত করে থাকে সবসময় এবং খুবই রাফ বা রুক্ষ কথাবার্তা বেশিরভাগ সময়ই, অথচ ওর মনটা ভীষণ নরম। রুক্ষ কথাবার্তা মানে প্রথম এখন কথা বয়সটা একটু জানলে ভালো হয়। 12 পরেও ও, মানে এই এখানে সময় তো আলাদা একটু একটা। মানে রুক্ষতা কিন্তু বাচ্চাদের মধ্যে আর আসে। একটু লিখেছেন উনি আচ্ছা, ইনবক্সে, হুম। স্কুলে প্রচুর অপদস্থ হচ্ছে ক্লাস টিচারের কাছে, 12 পরে প্রচুর চাপ, টিচারকে বললে নাকি পরের ক্লাসে আবার রাগ দেখায়, কি যে করব বুঝতে পারছি না, প্রচন্ড রেগে থাকে এক এক দিন, এমনকি ক্লাসে কোনো প্রশ্ন করলে সেটা নিয়েও ব্যঙ্গ করেন। এগুলো আমি ছোটবেলায় কমলা গার্লসে নাম করেই বলছি, প্রচুর সহ্য করেছি, ফলে কমলা গার্লস থেকে বেরিয়েও এসেছিলাম। প্রথম কথা, আপনি একদম নির্ভয় হয়ে সেই টিচারের নামে কমপ্লেন করুন, এবং এইভাবেই কমপ্লেন করুন যে আহ, এই কথা জানালে হয়তো ছেলেটির ওপর আরো বুলিং হবে, বা সেই টিচারের পক্ষ থেকে আরো কোনো অপদস্থ করার নতুন কিছু জায়গা তৈরি হবে। আপনি যদি নির্ভয় হয়ে এই স্টেপটা নিতে পারেন, আমার মনে হয় ছেলেটিও অনেকটা নির্ভয় হতে পারবে, যে আর যাই হোক না কেন মা আমাকে ভুল বুঝছে না এবং মা আমার পাশে আছে। এই 12 পরে যখন একটু তো বড়, ও হয়তো আপনার থেকে আশা করছে ভেতরে ভেতরে যে আপনি নির্ভয় হয়ে, সে দরকার হলে সেই শিক্ষিকার সঙ্গে দেখা করুন, যে আপনি এরকম ভাবে ব্যবহার কেন করছেন, সরাসরি কথা বলুন। এটা মানে খুব জরুরি। কারণ আবারও বলছি যে যতই 11-12 ছেলেমেয়েরা খুব বড় হয়ে গেছে ভাব দেখায় বাইরে, ভেতরে ভেতরে সত্যিই ছোট থাকে। এবং ওই যে বলছেন কোমল নরম ভেতরে, ওই জায়গাটা তো ভীষণ ধাক্কা খাচ্ছে সেই টিচারের কাছে। এবার আপনি সব শুনেও যদি ভয় পান সেই টিচারকে কিছু বলতে, তাহলে এবার ওর ভয়টা কত হতে পারে ভেবে দেখুন। ওই ভয়টা থেকেই ওর রাফনেসটা আসছে, ওটা একটা বাইরের খোলস। একদম। হ্যাঁ, এবার আপনি যদি সেই টিচারের সঙ্গে কথা বলেন, সরাসরি অভিযোগ জানান, কি হতে পারে? আপনি ছেলেকে পরিষ্কার বলুন, আমি টিচারের সঙ্গে কথা বলেছি, হয়তো তোকে 2-1 বার আরো অপদস্থ করবেন, তুই আবার এসে বলবি, আবার আমি যাব। দেখবেন আর কিছু না হোক ছেলে এই জোরটা পাবে যে মা গিয়ে স্কুলে জোরের সঙ্গে এই কথাগুলো বলতে পারছে, পাশে মা আছে, এটা একটা বিরাট জোর। এটা দারুণ কথা বললে একটা, যে এইটা কিন্তু ভীষণ মাত্রায় দরকার, মানে ওর পাশে আর কেউ থাকুক বা না থাকুক, স্কুল যেভাবেই ব্যবহার করুক না কেন, এখানে এই আমি আছি, আর কেউ থাকুক বা না থাকুক আমি আছি, এটা কিন্তু ওকে একটা অন্য ধরনের একটা জোর দেবে, এবং ভবিষ্যতেও সেটাও ওর স্মৃতিতে থাকবে, যে আমি যখন ঠিক, তখন আমার পাশে আর কেউ না থাকুক, আমার মা ছিল, নিজের পাশে নিজে দাঁড়াতে পারবে একটা সময়ের পর থেকে। আমার মনে হয় আর একটা প্রশ্ন, আমি এটা সূত্রে আর একটা কথা বলিনি, যে প্রতিবাদ করতে শেখাও কিন্তু একটা অভ্যাস। হঠাৎ করে একদিন মানুষ প্রতিবাদ করতে পারে না। ছোট থেকে এটা যদি বাচ্চারা দেখে যে অন্যায় প্রতিবাদ হচ্ছে, সেইটা দেখে সেও কিন্তু অন্যায় প্রতিবাদ করতে শিখবে। সুতরাং যেটা অন্যায় মনে করছেন, একদম নির্ভয়, তার মানে ফলাফল যাই হোক না কেন প্রতিবাদ করুন, অন্তত আপনার সেই সাহসটা আপনার সন্তানের মধ্যে প্রতিফলিত হবে। ট্রমা পাস অন না করে
এই জিনিসগুলো যদি পাস অন করি করা আমরা, যায়, এই একদম, পজিটিভিটি, একদম, একদম। এই নির্ভীকতা, অন্যায় প্রতিবাদ করতে শেখানো, হুম, যাই হোক না কেন এইভাবেই তো মানুষ হবে। একদম। তো আমরা এগুলো পাস অন করি। হুম। আর একটা প্রশ্ন, এটার মনে হয় উনি যদি থাকেন সেটা উত্তর হয়তো আমরা আগেই দিয়ে দিয়েছি। আমার বাচ্চাকে তথাকথিত ভদ্র বাচ্চা বা ভদ্রলোক বানানোর জন্য উঠে পড়ে চেষ্টা করতে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা যেমন চান তেমন হয় না, উল্টে অনেক সময় ঠিক বিপরীতই হয়। আমি একটু সংক্ষেপে বললাম। প্রথম কথা, তথাকথিত ভদ্র বাচ্চা বলতে কি বোঝায়, এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। ভদ্র বাচ্চা মানে কি সব কথা শুনবে, বিনীত হয়ে বসে থাকবে, কোনো রকম দুষ্টুমি করবে না, কখনো কোনো ভুল করবে না, এরকম কিছু না? কোনো খারাপ শব্দ, যেগুলোকে আমরা সামাজিকভাবে ভদ্র ছেলে বাড়ির ছেলে মেয়েরা এরকম শব্দ বলে না, এরকম আচরণ করে না, এগুলো বলে থাকি। আমি তো ছোটবেলায় শুনেছিলাম, আমি ছোটবেলা থেকেই একটু হুঁশার শব্দ করে খাই। হ্যাঁ, যে কোনো তরল জিনিস, ছোটবেলার তরল জিনিস মানে বুঝতেই পারছো, অধিকাংশ ক্ষেত্রে দুধ বা শরবত। তো তখনই আমি শুনেছিলাম যে তুই এরকম হুঁশাস, মানে আমার মায়ের থেকে নয়, বুঝতেই পারছো, অন্য জায়গা থেকে, যেরকম হুঁশাস শব্দ করে খাস তোর বিয়ে হবে না। একটা 5-6 বছরের বাচ্চাকে হুঁশাস শব্দ করে খায় বলে বলে তোর বিয়ে হবে না। তখন আমার এত রাগ হয়ে গেছিল, আমি কি বলবো না ভেবে বলেছিলাম ওরম কাউকে আমি বিয়েই করবো না। ঠিকই তো, একদম। হ্যাঁ, তো মেয়েদের জোরে হাসা, পা ফাঁক করে বসা, হ্যাঁ, তো এগুলো তো অভদ্রতা আমাদের। এখনো তো যে কোনো ধর্ষণ মলেস্টেশনে আমরা এই দিকেই আঙুল তুলি। তো ভদ্র বাচ্চা বলতে কি বোঝাতে চাইছেন সেই জন্য আমি এতগুলো কথা বলছি। আর সাধারণ বাচ্চা হিসেবে যদি গড়ে তুলতে চাই, মানে মানুষ হোক এরম গড়ে তুলতে চাই, অথচ সেই সন্তান যদি খারাপ পথে চলে যায়, তাহলেও আমি বলবো যথাসম্ভব তার পাশে থাকার চেষ্টা করুন। যদি আপনি ছোটবেলা থেকে তাকে ঠিক মতো পজিটিভিটি দিয়ে থাকেন, অন্যায় প্রতিবাদ করতে শিখিয়ে থাকেন, তাহলে আমি দেখেছি এটা বাচ্চারা কিছুদিনের জন্য ভুল পথে চলে গেলেও আবার ফিরে আসে। ঠিক, বাবা মায়ের একটা দায়িত্ব থেকেই যায়। মানে এরকম বললে কিছুতেই হবে না যে বাবা মা হওয়াটা কি অপরাধ। অপরাধ নয়, কিন্তু ঠিকমতো বাবা মা না হওয়াটা, শুধু যৌন সম্পর্কর ভিত্তিতে বাবা মা হওয়াটা কিন্তু অপরাধ। ঠিক। আর যদি সেটা তুমি হয়েও যাও, তাহলে বাবা মা হওয়ার চেষ্টাটা করো, দুপক্ষকেই বলছি, মাকেও বাবাকেও। এবং তাহলে দেখবে যে ছোট সে তো তোমাদের দেখেই শিখছে, সে একটা সময় ঠিক তৈরি হয়ে যাবে। এবং ভুল পথে গেলেও, কিছু অন্যায় করলেও তাকে সেটা বোঝাও যে তুই খুব দারুণ একটা কাজ করেছিস, তখনই তোর পাশে বাবা মা আছে, এমন নয়। তুই একটা ভুল করেছিস, সবাই হয়তো ছিছি করছে, তখনও কিন্তু বাবা মা তোর পাশে আছে। এরম যদি হয়, তাহলে কিন্তু সেই বাচ্চা আবার ফিরে আসবে কোনো না কোনো দিন। তো আমরা তো সবসময়, যখন সে হাসি মুখে থাকে, যখন পড়ায় ভালো পারে, যখন কোনো জায়গায় ভালো কিছু একটা স্ট্যান্ড করে, তখন তাকে খুব আদর করি। কিন্তু যখনই সে কিছু একটা পারে না, যখনই সে কোনো কিছুতে ব্যর্থ হয়, তখনই আমরা মুখ গোমড়া করে ফেলি। তাহলে সেই বাচ্চাটা, যাকে যে কারণেই হোক, যেভাবেই হোক আমরা এনেছি, কোথায় যাবে? ঠিক, দায়িত্বটা থেকেই যাচ্ছে, সেটা বুঝতেই হবে। তাহলে আজকে এই কথা দিয়ে শেষ হয়ে যাচ্ছে আজকের লাইভ, যে মা বাবা হওয়া অপরাধ নয়, আবার মা বাবা ভগবানও নয়, কিন্তু বাবা মা হলে একটা দায়িত্ববোধ আমাদের থেকেই যাচ্ছে। অন দিস নোট, নমস্কার। নমস্কার। সবাই নিজের মনের জোর রাখুন এবং সন্তানদের, সে যে বয়সেরই হোক, তাদেরকে তাদের মতন করে বড় হয়ে উঠতে দিন। সঙ্গে আপনারা থাকুন। সে আপনার রেপ্লিকা হবে না, সে তার মতন করে বড় হয়ে উঠবে। আপনাদের কাজ হলো পাশে থাকা, তাকে সাহস জোগানো, তাকে প্রতিবাদ করতে শেখানো, এবং ভুল হলেও বলা যে এরকম ভুল আমরাও করেছি,
এবং আমরা কিন্তু তোর পাশে আছি, তোর হাত ছাড়িনি। ইচ্ছেরও যেটা একেবারে মূল কথা, যে হাতে হাত ধরে আছে। হাত, ব্যাস, এর থেকে বড় কিছু আর কি আছে? হাতের ওপর হাত থাকুক। নমস্কার, শুভরাত্রি।